অসুখ বিসুখ লেগেই থাকে, তার উপর দিনগুলো স্যাঁতস্যাঁতে হলে তো সোনায় সোহাগা। যজ্ঞেশ্বর মল্লিক মাথার বেড়ে টুপিটা পকেট থেকে বার করলেন। এটা পকেটেই রাখেন সর্বদা, যাতে দরকার হলেই ব্যবহার করতে পারেন। আসবার আগে কল্পনাই করেননি চট করে এরকম একটা ঠান্ডা পড়ে যাবে। কাঁচ ঢাকা গাড়ির ভিতরেও কেমন কনকনে শীতে হাত পা তার জমে যেতে চায়। টুপিটা মাথায় পরে নিলেন। এখানে এসেই কিনেছেন একটা ভুটিয়ার কাছ থেকে। একটা সোয়েটারও কিনেছেন, সেটা পরে নিতে পারলেও বেশ হতো। কিন্তু বেরিয়েছেন সেই কোন ঝাঁঝা দুপুরে, তখন তো রীতিমতো গরম লাগছিল, অথচ সূর্য ডুবল কি কেমন শীত। আসলে শরীরটাই খারাপ হয়েছে, কে জানে জ্বর টর হলো নাকি। তার স্বাস্থ্য এমনিতেই খুব ভালো, ৬৭-৬৮ বছর বয়সেও খুব মজবুত। ঈশ্বর তাকে চমৎকার যন্ত্রপাতি দিয়ে তৈরি করে ভবধামে পাঠিয়েছেন। সহজে কিছু হয় না, অসুখ বিসুখ করেই না বলা যায়। মনেও পড়ে না কবে জ্বরজ্বালায় ভুগেছেন। সবাই বলে তাকে দেখলে নাকি ৫০-এর উপরে ভাবাই যায় না। চামড়া টান টান, চুল কালো, চোখের দৃষ্টি উজ্জ্বল, দাঁত সন্নিবদ্ধ। এই কয়েকদিন আগেই হঠাৎ কেমন মাথা ঘুরল একদিন। ডাক্তার বলল প্রেশার বেড়েছে, সাবধানে থাকবেন। আর সাবধান, রাখে কৃষ্ণ মারেকে আর মারে কৃষ্ণ রাখেকে, ওসব তিনি গ্রাহ্য করেন না। শরীরের মধ্যে সত্যিই কোনো অসুবিধে নেই তার, এটা মস্ত আশীর্বাদ। কিন্তু এখানে এসে থেকেই দেখছেন কেমন যেন এটা হচ্ছে ওটা হচ্ছে, ভালো লাগে না। হাতটা হঠাৎ ব্যথা হচ্ছে কেন বুঝতেই পারছেন না। অবশ্য শুধু দেহগত অশান্তিই শুরু হয়নি, মানসিকভাবেও খুব সুস্থির বোধ করছেন না। মনে হচ্ছে শারীরিক মানসিক দুই অর্থেই বেশ একটা সংকটের মধ্যে পড়েছেন। নতুন কারখানাটা বড় অশান্তির কারণ হলো, তার উপরে আবার নতুন জঙ্গলও ইজারা নিয়েছেন একটা। বোধ হচ্ছে না ব্যাপারটা সুখকর বা কার্যকর হবে। যাদের উপর তার এখানকার কারবারের সমস্ত ভার দেওয়া আছে, তাদেরই জরুরি টেলিগ্রাম পেয়ে আজ তিনি ৩ দিন যাবৎ এখানে এসেছেন। যেদিন এলেন সেদিনই ডাক্তারের কাছে গিয়ে একটা থরো চেকিংয়ের কথা ছিল, হলো না। নইলে ভেবেছিলেন ডাক্তারের পরামর্শ মতো সত্যিই বিশ্রাম নেবেন কয়েকদিন। নেবেন, এই ঝঞ্ঝাটটা চুকিয়েই কোনো নির্জন জায়গায় গিয়ে ডুব মারবেন কাজ থেকে। সাবেক কারখানার ম্যানেজারকে বলেওছেন সে কথা, শুনে তো তিনি হায় হায় করে উঠেছেন। তার ধারণা তার অবসর মানেই কর্মক্ষেত্রে লালবাতি। বলেন সময়টা বড় গোলমেলে, এই তুফানে তরি ঠিক রাখা আপনি ছাড়া আর কারো কর্ম নয়। আমি বৈঠা বাইতে পারি, হাল ধরে আপনাকেই দাঁড়িয়ে থাকতে হবে। এ কথায় মনটা ভরে যায় যজ্ঞেশ্বরের। হা হা করে হাসতে হাসতে বলেন, না হে, পাল তুলে দিয়েছি, অনুকূল বাতাস আপনিই চালিয়ে নেবে যেখানে নেবার। প্রকৃতপক্ষে বিশ্রাম তার নিজেরই ধাতে সয় না। বিশ্রাম নেবার কথা ভাবলেই মনে হয় মরে গেছেন। তার মতে কাজই লক্ষ্মী, কাজই জীবন। কাজ করতেই তিনি অভ্যস্ত, কাজ করতেই সবচেয়ে বেশি ভালোবাসেন। কাজ, কাজের জায়গা, কাজের জায়গার মানুষেরা সব নিয়েই তার অস্তিত্বের মূল্য। তারাই তার পিতামাতা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিবার সব। বেশ একটি বড় কারখানার মালিক তিনি, নানা ধরনের জিনিসেরই চালানদার। তার মধ্যে জাহাজের কি একটা অংশ তৈরি হয় যা সারা ভারতে মল্লিক ফ্যাক্টরি ছাড়া অন্যত্র কোথাও পাওয়া যায় না। এ বিষয়ে তার তুল্য দক্ষ লোক বিরল। এই অঞ্চলে কাঠ সস্তা, তাই বছর কয়েক আগে একটি জঙ্গলের বন্দোবস্ত নিয়ে নতুন ব্রাঞ্চ খুলেছেন। স্তর অনুযায়ী প্রত্যেক কর্মীকেই যথাযোগ্য বেতন দিয়ে থাকেন। তা ব্যতীত অন্যান্য সুখ সুবিধারও বন্দোবস্ত আছে। একান্ত কুলি কামিনরাও তাদের বড় বাবার কাছে উপেক্ষা বা অনাদরের পাত্র নয়। তার সাহায্যের হাত সকল কর্মীদের জন্যই সর্বদা প্রসারিত। এতকাল তো সবাই মিলে এক পরিবারের মতোই ছিল। কিছুকাল যাবৎ যেন সবকিছু অন্যরকম। না, শরীরটা সত্যিই খারাপ হয়েছে। গলায় হাত বুলোলেন, কম্ফোর্টারটা ভালো করে জড়ালেন, বেড়ে টুপিটা খুলে আবার ঠিকঠাক করে বসালেন। হাতটা ব্যায়ামের ভঙ্গিতে ওঠানামা করালেন কয়েকবার। এই হাত ব্যথার জন্যই ডাক্তার বুকের ছবি নিয়েছে। এটা নাকি হৃদয়গত ব্যাপারের বিপদ সংকেত। কে জানে, ওরা তো কত কথাই বলে। আসবার ঠিক আগেই এসব কথাবার্তা।
হঠাৎ চলে আসায় কথা কথাতেই আবদ্ধ থাকল। ফিরে গেলে তবে সব হবে। ফিরে তিনি শিগগিরই যাবেন। এভাবে এরকম কাতর শরীর নিয়ে এই নির্বান্ধব জঙ্গলে পড়ে থাকলে ভারী মুশকিল। দেখবে কে? বলা যায় ওখানেই বা তার কে আছে? রক্তের সম্পর্কের কেউ নেই তা ঠিক, কিন্তু ওখানকার পরিবেশটাই তার পরম বান্ধব। কোনো কোনো কর্মী তার সন্তানের অধিক। তিনি জানেন তারা আছে, একান্ত আপন হয়ে আছে। পড়ে থাকলে সেবা, শুশ্রূষা, মমতা, মনোযোগ সবই তিনি তাদের কাছ থেকে পাবেন। কিন্তু এ জায়গায় সেটা সম্ভাবনার পরপারে। হঠাৎ কেমন ভয় হলো। অমাবস্যার রাত। কাঁচ ঢাকা গাড়ির ভিতর থেকে বাইরের চলন্ত দৃশ্যে তাকিয়েও চোখ ডুবে গেল অন্ধকারে। বৈকুণ্ঠপুর জঙ্গলের লম্বা রাস্তা মনে হলো না এ জীবনে তাকে আর কোনো গৃহের নিরাপত্তায় পৌঁছে দেবে। মাথার উপর অনন্ত আকাশের বিস্তার, পুঞ্জ পুঞ্জ তারা, সব যেন একটা ভয়ের ইশারায় সমুজ্জ্বল। এ ভয়টা ভালো না। যে কোনো ভয়ই মানুষকে পরাস্ত করে। এতদিনের মধ্যে একদিনও তো কখনো কোনো ভয় তাকে এভাবে আক্রমণ করেনি। আজ কি হলো? সামান্য শরীর খারাপেই এই অবস্থা? আশ্চর্য। তবে কি এতদিনের সত্যিই বয়স বাড়ল তার? এটাই কি বার্ধক্যের লক্ষণ? নিজের কপালে নিজের হাত ছুঁয়ে উত্তাপ পরীক্ষা করলেন। আবার হাতটা ওঠালেন নামালেন। মনে হলো ব্যথাটা যেন সারা দেহেই ছড়িয়ে পড়েছে। শরীরে না মনে? মনেই। শরীর খারাপের জন্য বিচলিত হবার পাত্র তিনি নন। হয়তো মনের কারণেই শরীরও বেঁকে বসেছে। একটা অমঙ্গলের গন্ধ পাচ্ছেন। এই গন্ধ বাতাসে সুদূর শব্দের মতো তার আসল কারখানায়ও প্রবহমান। কারখানার সুখী শ্রমিকদের অসুখী দৃষ্টি থেকেই তা বেরিয়ে আসছে। সেই দৃষ্টি বিধছে তাকে। তিনি বুঝতে পারছেন ভিতরে ভিতরে কি এক চক্রান্ত চলেছে, যার টার্গেট হচ্ছেন তিনি। কি যেন তারা বলতে চায়, কি অভিযোগ যেন কালো কালির মতো জমা হয়েছে। এই ধোঁয়া শতোৎসারিত নয়, তৈরি করা ক্লেদ, এবং এই ক্লেদ এদের নবনির্মিত ইউনিয়ন থেকেই বিষোদ্গার করছে। যে 4 দিন তিনি এখানে এসেছেন তার মধ্যেই লক্ষ্য করেছেন মধ্যে মধ্যেই জড়ো হচ্ছে ওরা। নেতা গোছের কেউ বক্তৃতা দেয় জোর গলায়, ওরা একাগ্র হয়ে শোনে। তারপরেই ধর্মঘটের হেরি, দাবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে। যজ্ঞেশ্বর বোকা নন, বহু ঘাটের জল খেয়ে হজম করেছেন। এই হাওয়ার ঘুড়ি কাদের দ্বারা উড্ডিন তা তিনি বুঝছেন। এই সব গরম গরম বক্তৃতার বিষয় কি, এর কতখানি ফুটন্ত তাও বুঝেছেন। সমবেত জনমণ্ডলীর শ্রবণকে তা কতখানি দগ্ধ করে সেটাও বোঝেন। শুধু একথাটাই বোঝেন না, মিছিমিছি কেন এরা জল ঘোলা করে। ঘোলা জল পরিশ্রুত করুক সে তো বেশ কথা, কিন্তু কেবলমাত্র নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য এতগুলো অসহায় লোককে হাতিয়ার করে গোলমাল সৃষ্টি করা কেন? কেন তাদের খুঁচিয়ে খুঁচিয়ে দুঃখী বানানো? কিন্তু আর তিনি এদের প্রশ্রয় দেবেন না। প্রয়োজন হলে ঘোড়াকেই ঠুলি পরানোই উচিত। পিছনের পা খোলা আছে বলেই যে যেখানে সেখানে যা কিছুর উপর লাথি মেরে দেবে সেটা ঠিক নয়। শক্তির ব্যবহার কোথায় প্রযোজ্য আর কোথায় প্রযোজ্য নয়, প্রথমে সেই শিক্ষা আয়ত্ত করতে হবে তাদের। প্রতিবাদের জায়গায় অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু তার যে ক্ষেত্র বিশেষ আছে সে কথাটাও শিখতে হবে সেই সঙ্গে। তাদের জানতে হবে কারণ অকারণ বলে আছে কিছু। রোগ না হলেও রোগের দাওয়াই রোগীকে মৃত্যুর রাস্তায় প্রসারিত করে দেয়। গাড়িটা চলছে তো চলছেই, যজ্ঞেশ্বরও ভাবছেন তো ভাবছেনই। মনে মনেই কারবারের একটা আয় ব্যয়ের হিসেব কষে নিলেন, সেই সঙ্গে নিজের পরিশ্রমের অঙ্কটাও কষে নিলেন। যাকে বলে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। না, শরীর পতনের কথা তিনি ভাবেননি, মন্ত্রের সাধনই ছিল মুখ্য। আর পরিশ্রমে শরীর পতন হয় এ কথা তিনি বিশ্বাস করেন না। পরিশ্রম যেমন জীবনকেও গড়ে তোলে, তেমনি স্বাস্থ্যকেও সম্পদ দেয়। যা ঠিক, যা সৎ, ঠিক সেইভাবেই এগিয়ে যাও, কাম্য তুমি পাবেই পাবে। হ্যাঁ, পাবেই। দয়া করে সামান্য চেষ্টাতেই হাল ছেড়ে দিও না। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্য সত্যিই তাকে আজ শীর্ষাসন দিয়েছে। একার চেষ্টায় তিনি সব গড়ে তুলেছেন। ধৈর্য ধরে গড়তেই জীবনের অর্ধেকটা সময় কেটে গেছে। ঝড় ঝাপটা, বিপদ, হতাশা, অন্ধকার সাঁতরে এই তো সবে তীর পেয়েছেন। এখনো বা শান্তি কই, স্বস্তি কই? বিপদের সংকেতে ছুটে আসতে হয়েছে সব ফেলে। ডুবলে তিনিই ডুববেন।
অথচ তাঁর আয়ের 4 ভাগের 1 ভাগও তিনি নিজে রাখেন না। বলা যায় প্রায় সবটাই খরচ হয় এদের জন্য। এদের মধ্যে শুধু কারখানা আর কারখানার কর্মীই নয়, কোনো নদীর ধারে কোনো এক অখ্যাত গ্রামে 2টি আশ্রম আছে। একটি আশ্রমে 70টি রিফিউজি পরিবার বাস করে, অন্যটিতে প্রায় 500 ভিখিরি শিশু। তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা সব ভারই বহন করেন তিনি। কিন্তু রিফিউজিরা প্রায় স্বনির্ভর হয়ে উঠেছে। ইচ্ছে আছে সংলগ্ন আরও কিছু জমি কেনেন, যাতে আরও পরিবার এসে কুটির বানিয়ে বাস করতে পারে। তিনি দেখেছেন তারা অলস বা অক্ষম নয়, তাদের উৎসাহ, উদ্দীপনা, উদ্যোগে কিছুরই কোনো অভাব নেই। অভাব ছিল সামান্য সাহায্যের। সেইটুকু পেয়েই কেউ মাটি কোপাচ্ছে, কেউ ঘর বানাচ্ছে, কেউ স্কুল করছে, কেউ ছবি আঁকছে, কেউ গান করছে। যে যা পারে তাই দিয়েই তাদের জীবিকা অর্জন করছে তারা। দেখাশুনো করার জন্য তাদের মধ্য থেকেই বেছে লোক নিয়েছেন যজ্ঞেশ্বর। তাদের হাতেই সমবন্টনে ব্যয়িত হচ্ছে অর্থ। বাচ্চাদের জন্য 2 জন উৎসর্গীকৃত প্রাণ সন্ন্যাসিনী আছেন, তারাই চালান মসৃণভাবে। আয়ের যত কম অংশই তিনি রাখুন না কেন, নিজের যাতে মসৃণভাবে চলে যায় এবং কিছু সঞ্চয়ও হয়, সেদিকে তিনি যথেষ্ট সচেতন। একটা উইল করবার কথা ভাবছেন কদিন থেকে। বিবাহ করেননি, ছেলেপুলে নেই। শেষ পর্যন্ত সবই এই ছেলেপুলেরা যাতে ভোগ করতে পারে তার বন্দোবস্ত করতে চান। নিজের খুব বেশি চাহিদা বা বিলাসিতা তার নেই, সেটা সত্য। কিন্তু না থাকলেও একেবারেই যে কিছু নেই তা নয়। একটার বদলে 10টা গাড়ি না হোক, সেই একখানা গাড়ি ছাড়াই কখনো তিনি অন্য কোনো বাহনে চড়েন না। চটকদার না হলেও মূল্যবান পোশাক পরিধান করেন, উত্তম খাবার খান, যোগ্য পাচক দিয়ে রান্না করান, সর্বরকমের আরামযুক্ত একটি উৎকৃষ্ট বাড়িতে বাস করেন। বাড়িটি নিজের। এখানকার বাড়িটাও নিজের। সুন্দর একটি কাঠের বাংলো তৈরি করে নিয়েছেন। সামনে লন, বাগান। জায়গাটা খুব নির্জন। নির্জনতাই পছন্দ করেন তিনি। সারাদিনের সব সরব খাটুনির পরে প্রকৃতির এই একান্ত স্পর্শ তাকে শুশ্রূষা করে। এই নিয়ে এই বাড়িতে 4র্থবার এলেন। কারখানা স্থাপিত হয়েছে 5 বছর আগে। গোলমালের ফয়সালা এবং তা দমন করাই এখানকার উদ্দেশ্য। তাছাড়া ভেবেছেন শ্রমিকদের জন্য সাময়িক অপোক্ত কাঁচা ঘরগুলো এবার পাকা ব্যারাকে পরিণত করবেন। আসলে আজকের মিটিংটা তাই নিয়েই ছিল। প্ল্যান, প্রোগ্রাম, খবর সব পাকা করতেই রাত হয়ে গেল। নইলে ঠান্ডার মধ্যে এই শরীর খারাপ নিয়ে এতক্ষণ থাকতেন না। আবারও ভাবলেন যত তাড়াতাড়ি পারেন চলে যাবেন নিজের স্থিতিতে। পারলে কাল নয়তো পরশু। ওই জন্যই তাড়াতাড়ি সেরে নিলেন কাজ। বড় একটা চালান আছে। দেহযন্ত্রগুলোকেও সামান্য পরীক্ষা নিরীক্ষা করানো তার উচিত। বড় সহজেই ঠান্ডা লাগছে, ক্লান্ত হয়ে পড়ছেন, সুনিদ্রার ব্যাঘাত ঘটছে। বিছানায় শুয়ে শুয়ে মরতে চান না। বীরের মতো কাজ করতে করতেই শেষ হয়ে যাওয়া তাঁর অভিপ্রায়। এই কারখানায় আসল কারখানা থেকে অনেক পুরাতন পাকা মিস্ত্রিকেও এনেছেন। স্থানীয় নতুন শ্রমিকও নিতে হয়েছে। পুরাতন মিস্ত্রিরাই স্বাভাবিক নিয়মে কন্ট্রোল করছিল তাদের, হাতে কলমে শিক্ষা দিচ্ছিল। কিছুকাল যাবৎ দেখা যাচ্ছে পুরনোকে নতুনরা মেনে নিতে পারছে না। বড় বাবা যজ্ঞেশ্বর মল্লিককে তার কর্মীরা বরাবর এই বলেই ডাকেন। বড় বাবার ভক্তিমান এই চেলাদের তারা একেবারেই পছন্দ করছে না। তাদের দাবি দেওয়ার সঙ্গে এদের দাবি দেওয়া বা চাহিদা মিলছে না কোথাও, রুচিতেও না। পুরনোরা বলে, আমাদের বড় বাবা আমাদের ভালো ছাড়া ভাবেন না, কাজেই ভালো বুঝে যা দেন নিশ্চয়ই সেটা ন্যায্য। নতুনরা বলে, সব বড় বাবাই তোমাদের মতো মূর্খদের এইভাবে ঠকিয়ে খায়, আমরা তার সেই মুখোশই ছিঁড়ে দেব। তারা বলে, মুখোশ কি গো, হাতে কলমে সব কাজই তো আমাদের তাঁর কাছে শেখা। তিনি কত সময় নিজে হাত লাগিয়ে কাজ করেন আমাদের সঙ্গে, কত সময় একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছি, একসঙ্গে ঘুমিয়েছি পর্যন্ত। সেবার সেই পালাওমোর জঙ্গলে ঝুপড়ির মধ্যে তাকে কি একটা পোকায় কামড়েছিল। কই আমাদের ছেড়ে তো তিনি নেতারহাটের বাংলোয় গিয়ে থাকলেন না। আমরা তার প্রাণ, আমরা তার দয়াতেই সুখ চিনেছি। সুখ চিনেছি, তারা ক্ষিপ্ত গলায় বলে, গাড়ি চড়ে বেড়াও তোমরা, ডানলোপিলোর বিছানায় ঘুমো। তোমাদের সেই বড় বাবা না বুড়ো বাবা তো ঘাড়ের রোঁ ফুলিয়ে মসনদেই থাকে। তারা কানে চিমটি দেয়, তোবা তোবা, ওরকম বলো না।
মাথা তার, বুদ্ধি তার, পরিশ্রম তার, শিক্ষা তার, টাকা তার, সবই তো তার। তিনিই তো বানিয়েছেন সব। বানিয়েছেন বলেই তো আমরা খেটে খেতে পারছি। আর তিনি সোনার চামচে মুখ নিয়ে জন্মে কানে ধরে খাটাচ্ছেন তোমাদের। তোমাদের রক্তে তার ব্যাংকে জমা হচ্ছে টাকা। চমৎকার। এই বলে ভাই হো হুঙ্কার দিয়ে নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চেয়ারের উপরে উঠে বক্তৃতা দিতে থাকে। বক্তৃতা দিতে দিতে সকলের উদ্বুদ্ধ করার জন্য নানান রকম প্রক্রিয়ার দ্বারা সূক্ষ্ম অনুভূতিতে সুরসুরি দেয়। কাঁদে, হাসে, ব্যঙ্গ করে বানিয়ে মালিকের লাভের হিসেব দাখিল করে। শেষ পর্যন্ত বুঝিয়ে ছাড়ে ওই মালিক নামক জন্তুরা, বড়লোক নামক শত্রুরা কত মিথ্যুক, কত অসৎ, কত নিষ্ঠুর, কত নির্লজ্জ, নির্বিবেক এবং শয়তান। প্রয়োজনে এরা খুনও করে, তেলও মাখায়। এদের যারা বিশ্বাস করে সেই সব সরলমতি শ্রমিকদের উদ্ধার করার ব্রত নিয়ে জন্মগ্রহণ করেছে কয়েকজন ঋষিতুল্য দাদা। সেই দাদাদের প্রধান চেলাদের একজন তাদের উদ্ধার করতেই ঢুকেছে এই নোংরা কাজে, এই অন্যায়ের নরককুণ্ডে। সূঁচ হয়ে ঢুকছে, দেখবি কেমন ফাল হয়ে বেরোয়। শেষে টেবিলে মুষ্টাঘাত করে সুমন্ত চক্রবর্তী। রোষ কষায়িত লোচনে চারিদিকে তাকিয়ে বুকে চাপড় মেরে বলে, আমার কথা সত্য কি মিথ্যা তা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝতে পেরেছ। তোমরা বারণ করেছিলে, আমি কি শুনেছি? শুনিনি। দাবি করে করে বুড়োটাকে ঠিক ঘাড় নোয়াতে বাধ্য করেছি। ভেবে দেখো কত পাইয়ে দিয়েছি তোমাদের। একবার নয়, দুবার নয়, আমি এই 4 বছর যাবৎ এসেছি। 4 বার চাপ দিয়ে দিয়ে আদায় করেছি সুবিধে। সে কি আমার জন্য না তোমাদের জন্য? তোমাদের মতো অক্ষম অসহায় ভাইদের জন্য। এখন নিশ্চয় তোমরা অন্তত একথা মেনে নেবে যে দিতে পেরেও লোকটা দেয়নি। কিন্তু এবার তোমাদের আরও শক্ত হতে হবে। এসেই শয়তানটা যে নিয়মকানুনের পতাকা দুলিয়েছে, সেই পতাকাটি ছিঁড়ে দিতে হবে। অর্থাৎ এই যে বোর্ড টাঙিয়েছে, ঠিক সময়ে আসবে, ঠিক সময়ে বেরুবে, কাজের সময় কাজ ফেলে আড্ডা করবে না, যখন তখন দলবদ্ধ হয়ে জটলা করবে না, ইচ্ছে মতো কারখানা থেকে বেরিয়ে যাবে না, অকারণে কামাই করবে না, এই সব আবদার মুছে দিতে হবে। এখানকার প্রথম দাবি হবে আমাদের সেটাই। তারপর অন্য কথা। রাজি? ধ্বনি উঠল, রাজি। এই সব বক্তৃতায় অবশ্য যজ্ঞেশ্বর উপস্থিত ছিলেন না। স্বকর্ণে শোনেননি, তবে শুনেছেন। অন্যদের মুখে শুনেছেন। উড়িয়েও দিয়েছেন বালখিল্য বলে। বলেছেন, সারা দেশ জুড়েই তো এই চলছে, একটু ঢেউ তো লাগবেই। কিন্তু সেই ঢেউ অন্তত আমার পরিবারকে উচ্ছেদ করতে পারবে না। আমি বিশ্বাস করি না আমার কারখানার শ্রমিকেরা আমার বিরুদ্ধে দাঁড়াবে। তারা আমাকে ভালোবাসে। কোনো মন্ত্রণাই তাদের সেই জায়গা থেকে নড়াতে পারবে না। একথা তিনি সগৌরবে প্রথম দিন ঘোষণা করেছিলেন। সব শুনতে শুনতে এই 4 দিনের বনবাসে সেই ধারণায় ফাটল ধরেছে। এখন আর পুরনো ম্যানেজার রমাপতিবাবুর আশঙ্কাকে অমূলক বলে উড়িয়ে দিতে মন চায় না। শুধু একটা কষ্টে গলাটা বন্ধ হয়ে যেতে চায়। 15 বছরের পুরনো হিসেবরক্ষক সন্তোষ মণ্ডল বলে, স্যার, এভাবে অনবরত যদি ওদের সব চাহিদা আপনি মেনে নিতে থাকেন, ওরা কি কখনোই ভাববে আপনি কষ্ট করে দিচ্ছেন, দিতে পারেন না, তবু ওদের প্রয়োজন জানলে অস্থির হন বলেই দিচ্ছেন? ওরা ভাববে নিংড়লেই যদি রস বেরিয়ে আসে তবে নিংড়নই হবে আমাদের আসল কাজ। ততক্ষণে যে ছিবড়ে হয়ে যাবে সে বোধ ওদের নেই। সুতরাং চাহিদাও মিটবে না, ব্যবসাও চলবে না। বলতে গেলে চলছেই বা কোথায়? যা আয় ব্যয় তো তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে ক্রমশ। একথা সন্তোষ চিঠিতেও লিখেছিলেন। তাছাড়া স্পষ্টভাবে একথাও জানিয়েছিলেন, সুমন্ত চক্রবর্তী নামে যে অল্প বয়সী ছেলেটিকে আপনি নিয়োগ করেছেন, ক্রমেই সে বড় বেপরোয়া হয়ে উঠেছে। তার আচার আচরণ খুবই দাম্ভিক। বয়স্ক লোকেদের সঙ্গে কথাবার্তা সবসময় উদ্ধত এবং অসম্মানজনক। রমাপতিবাবু আজ পর্যন্ত কখনো আমাদের সঙ্গে এমন ব্যবহার করেননি যাতে আমরা একদিনের জন্য মনে করতে পারি তিনি আমাদের মনি। কিন্তু এই ছেলেটির ব্যবহারে মনে হয় এখানে সে যেন প্রভুত্ব করতে এসেছে। আমরা সবাই তার হুকুমের দাস। সেই সব চিঠি তখন তিনি আমলে আনেননি। এমনকি টেলিগ্রাম পেয়ে ছুটে এসেছেন বটে, কিন্তু উৎক্রান্ত হয়ে নয়। এসে পরিস্থিতি দেখে ভালো লাগছে না ব্যাপারটা, তাই সকলকে ডেকে জড়ো করেছিলেন কাল। বলেছেন, এই যে আমি সবসময় তোমাদের সব আবদার মেনে নিয়েছি, তার কারণ এর মধ্যে যে তোমাদের কোনো দুরভিসন্ধি আছে সে কথা ঘুণাক্ষরেও মনে হয়নি আমার। এ জায়গা তোমাদের সকলের। তোমরা যার যার গুণ যোগ্যতা অনুযায়ী আছো,
থাকছো, বেতন নিচ্ছ। তোমাদের সমবেত চেষ্টা, পরিশ্রম এবং বিশ্বাসই আমার কারবারের মূলধন। কেবল চেঁচিয়ে গলা ফাটালেই কি সবকিছু হাতের মুঠো এসে যায়? তা কি সম্ভব? তার জন্য চাই নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, অধ্যাবসায় এবং শ্রম। ইচ্ছে মতো কাজে আসবে, ইচ্ছে মতো চলে যাবে, ইচ্ছে মতো কামাই করবে, অকারণে জটলা পাকাবে, সেটা ঠিক নয়। তাতে লাভের চেয়ে লোকসানই হয় বেশি। এটা চাই, ওটা চাই, সেটা চাই, এছাড়া এই 4 বছরের কাজের হিসাব প্রায় শূন্যের অঙ্কে। তোমরা কি চাও এখানকার কারখানাটা আমি তুলে দিই? তুলে না দিলেও তোমরা যদি মনোযোগ দিয়ে কাজকর্ম না করো, নিজ থেকেই উঠে যাবে বাণিজ্য। সুতরাং সাবধান হও, নিজের পায়েই যে নিজেরা কুড়ুল মারছ সে বিষয়ে অবহিত হও। তোমাদের আমি সন্তানের মতো জ্ঞান করি, তোমাদের ভালো মন্দ আমারও ভালো মন্দ, তোমাদের সবাইকে নিয়েই আমি। তার এই সব কথা শুনে পুরনো মিস্ত্রিরা ঠিক ঠিক বলে মাথা নেড়েছিল। নতুনদের মধ্যে কে যেন অস্ফুটে বলে উঠেছিল, শুধু মুনাফার বেলাতেই যা একটু একা। অবশ্য এ কথাটা তার কানে নতুন নয়, অনেক অশ্রাব্যভাবেও বলে অনেকে। এই কটূক্তিতে তিনি ব্যথিত হন, আহত হন। বুঝতে পারেন এদের চাহিদা ঠিক চাহিদা নয়, হিংসা। এই হিংসা যে তুমি কেন এত বড়লোক, আমি কেন গরিব। আচ্ছা, এটা কি একটা কথা? বড়লোক কি তিনি চুরি করে হয়েছেন, নাকি কোনো অনুপার্জিত আয় ছিল তার? এর পিছনে তার কত কষ্ট, কত দুঃখ, কত একাগ্রতা নিহিত আছে তা তিনি কেমন করে বোঝাবেন? শুধু নিজের জীবন দিয়ে জানাতে পারেন, চেষ্টা থাকলে তার সার্থকতা হাতে হাতে না মিললেও কোনো না কোনো দিন মেলে। বাড়ি ফিরতে ফিরতে গাড়িতে চুপচাপ বসে এসব কথাই ভাবছিলেন। কেমন মনে হচ্ছিল এবার ছুটি নিলে হয়। কিন্তু কিসের থেকে ছুটি, কার থেকে ছুটি? বেঁচে থাকা আর ছুটি নেওয়া দুটো তার একসঙ্গে কোনোদিনই হবে না। এক প্রভু যদি চিরছুটিতে নিয়ে যান, সেটা আলাদা কথা। বড় মাথা ধরেছে, এসব উৎপাত সত্যি কখনো ছিল না। না হে, কাল সকালেই বাগডোগরা গিয়ে প্লেনে চাপতে হবে। এখানে কোনো অসুখ বিসুখ হয়ে পড়লে মুশকিল। এখানকার লোকজনেরা তাকে বন্ধু ভাবে বলে মনে হচ্ছে না। বড় গরম তারা। বাড়িতে ঢুকে প্রথমেই দুটো স্যারিডন, তারপর অন্য কথা। পুরনো ম্যানেজার রমাপতিবাবু সঙ্গে আসছিলেন, কিছুতেই একা ছাড়লেন না। বললেন, না, দিনকাল ভালো নয়, ছেলে ছোকরারা যেন কেমন হয়ে আছে, চলুন আমি সঙ্গে যাই। সামনের আসন থেকে মুখ ফিরিয়ে বললেন, স্যার, বাড়ি গিয়ে একটু গরম জলে পা ডুবোবেন, দেখবেন অনেক আরাম হবে। সারাদিন খাটছেন, চিন্তাভাবনা করছেন। যজ্ঞেশ্বর মল্লিক বললেন, আপনাদের মতো মানুষ যার সহকর্মী সহযোগী, তার আর চিন্তাভাবনা কি? আমার বরং ফিরে গিয়ে আপনার আর সন্তোষের জন্যই বেশি উদ্বেগ থাকবে। আমাদের জন্য ভাববেন না স্যার, আমরা এখানকার হালচাল এই কবছরে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। কে কি ভাবে না ভাবে ভালো করেই জানি। প্রত্যেকের দৃষ্টি আমাদের চেনা। একটা কথা স্যার। বলুন। কিছু ঝাড়াই বাছাই করা দরকার। মানে ছাঁটাই? 10টা ভালো লোকে মিলে যা করতে পারে না, একটা কুবুদ্ধিদাতা একাই তা পারে। মিথ্যা প্রবঞ্চনা ইত্যাদিতে পটু থাকলে এই জায়গায় লোক খেপাতে তো খুব বেশি চেষ্টা করতে হয় না। আপনি এ বিষয়ে ভাবুন, সেটাই আমার অনুরোধ। না না, তা হয় না। উপায় কি? না রমাপতিবাবু, সেটা ঠিক হবে না। একটু বুঝলে সুঝলেই এরা দেখবেন আর কোনো গোলমাল করবে না। আমি ভালো করে বুঝিয়ে বলেওছি। আসলে কি জানেন, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। আমি দেখেছি সব অনর্থের কারণই এই ভুল বোঝাবুঝি। যজ্ঞেশ্বরের গাড়ি ফটকে ঢুকল। ঢুকতেই অনেকগুলো বসে থাকা লোক উঠে দাঁড়াল। অন্ধকারে তাদের ঠিক ঠাহর হচ্ছিল না। উঠে দাঁড়াবার পরে মনে হলো একটা কালো ঝোঁক যেন সহসা একযোগে উঁচু হয়ে উঠল। যজ্ঞেশ্বর বললেন, কে ওরা? এত রাতে কি করছে ওখানে? লম্বা কালো ঝোপ ছড়িয়ে পড়ল একটা কালো গাছের মতো। আলাদা আলাদা হয়ে এগিয়ে এলো গাড়ির কাছে। কে? আজ্ঞে স্যার, আমরা। তোমরা? তোমরা কে? আমরা কারখানার লোক। এত রাতে? আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কি দরকার? আপনি আমাদের উপর যে যে উপদেশ নোটিশ করে টাঙিয়ে দিয়েছেন, সে নোটিশটি উইথড্র করতে হবে। মানে? মানে সবিনয়ে আপনাকে জানাতে চাই, আমরা কারোর কৃতদাস নই যে হুকুম মাত্রই তা পালন করব। যজ্ঞেশ্বর গম্ভীর হয়ে বললেন, আমিও ততটা নির্বোধ নই যে তোমাদের স্বেচ্ছাচারিতাকে নির্বিচারে প্রশ্রয় দেব। না, বিচার আচার তো সবই আপনার হাতে, যেহেতু এখানে আপনিই দণ্ডমুণ্ডের কর্তা। তবে চিরকাল যা চলে এসেছে, এখন আর তা চালানো যাবে কি? আকাশের আলোয় চোখ তুলে তাকিয়ে ছেলেটিকে দেখলেন যজ্ঞেশ্বর।
এই ছেলেটির কথাই সন্তোষ মণ্ডল লিখেছিল। ছেলেটির চোখে মুখে বুদ্ধির ছাপ। ভালো লাগলো। যখন নিয়োগ করেছিলেন তখনও এই ভালো লাগাই কাজ করেছিল। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বুঝেছি, কিন্তু আজ কোনো কথা নয়। আজ আমার শরীর ভালো নেই, আমি ক্লান্ত। সারাদিন না খেটে আমরাও ঘরে ফিরি না, আর আজ তো ফিরিইনি। সেই তখন থেকে বসে আছি শীতের মধ্যে। খুব অন্যায় কাজ করেছ, এবার বাড়ি যাও। গাড়ি থেকে নেমে তিনি কাঠের সিঁড়িতে পা দিয়েছিলেন। ছেলেটি বাধা দিয়ে বলল, বাড়ি তো যাব নিশ্চয়ই, তার আগে এই ব্যাপারটার একটা ফয়সালা হয়ে যাওয়া ভালো নয় কি? যজ্ঞেশ্বর থমকালেন, আবার সিঁড়ি উঠতে চেষ্টা করলেন। আজ আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি নই। আবার বাধাপ্রাপ্ত হলেন। রাজি আপনাকে হতেই হবে স্যার। ও, তাহলে দেখা যাচ্ছে তুমিই 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চোনা। না স্যার, দুঃখিত। আপনার খাবার দুধ এখন সবই টকে গেছে। প্রত্যেকেই যার যার অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চায়। সে তো 100 বার, কিন্তু অস্তিত্বের মূল্যটা কি? সে দেখুন, সকলের অস্তিত্বের মূল্যই সমান। আপনারও যা, আমাদেরও তাই। আমার অস্তিত্বের মূল্য কাজ, তোমাদের বসে বসে মাইনে নেওয়া আর নিরীহ কতকগুলো লোককে হাতিয়ার করে দলবৃদ্ধি আর উদ্দেশ্য সিদ্ধি, তাই না? আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবেন না স্যার, সেটা আপনার পক্ষে সুবুদ্ধির পরিচয় হবে না। বেশি কথা বলতে চাই না, আমাদের যা দাবি সেটা মানতে হবে আপনাকে। যজ্ঞেশ্বর সবেগে ঘুরে দাঁড়ালেন। শোনো হে ছোকরা, এই কবছরে তোমাদের সব দাবি আমি মেনে নিয়েছি। তোমরা তার যোগ্য বলে নয়, তোমাদের বিশ্বাস করা আমার স্বভাব বলে। কিন্তু এখন দেখছি সেটাই আমার মস্ত ভুল হয়েছিল। আর কোনো দাবি আমি মানতে রাজি নই। না মানলে আমরা আপনাকে ঘরে ঢুকতে দেব না। কি করবে? সারা রাত এই বাইরে এই মাঠের মধ্যে থাকতে হবে। তাই নাকি? আগে হ্যাঁ। তোমরা? আমরা আপনার বাড়ির ভিতরেই ঘুমোবো ঠিক করেছি। অবশ্য 2-4 জনকে এই ঢাকা বারান্দায়ও বসে থাকতে হবে। কেন? আপনাকে পাহারা দিতে হবে তো, যাতে ঘরের মধ্যে ঢুকতে না পারি। ঠিক তাই। আমার বাড়িতে আমাকেই পাহারা দেবে? কি আর করা, তাই দাও। দাঁড়ালেন সোজা হয়ে। এইবার ম্যানেজার রমাপতিবাবু ব্যাকুল হয়ে এগিয়ে এলেন। কি করছো তোমরা? উনি আজ অসুস্থ, খুবই অসুস্থ। এই বলার সঙ্গে সঙ্গেই জনাতিনেক বয়স্ক দাবিদার লাফিয়ে উঠে বলল, না না, আপনি ঘরে যান বড় বাবা, বলে নিজেরাই ধরে বারান্দায় নিয়ে এসেছিল। অমনি আরও কয়েকজন ঠেলে বাইরে নিয়ে গেল। না না, এটা ঠিক হচ্ছে না। আবার বারান্দায় নিয়ে এলো তারা। যথেষ্ট ঠিক হচ্ছে। অন্যরা আবার ঠেলে বাইরে আনলো। আবার বারান্দা, আবার মাঠ, আবার বারান্দা, আবার মাঠ। রমাপতিবাবু হাউমাউ করে কেঁদে একবার এর হাত ধরতে লাগলেন, একবার ওর পা ধরতে লাগলেন। মনিবের জন্য তার বুক ফেটে যেতে লাগল। তার পুরুষ গলার চাপা ক্রন্দনে নির্জন বনভূমি চকিত হয়ে উঠল। কিন্তু মনিবের গলায় একটি আওয়াজ, যা খুশি করো, তোমাদের একটি দাবিও আমি আর মানব না। কেউ একজন রমাপতিবাবুকে হাত ধরে টেনে ঘরের মধ্যে এনে বসিয়ে দিল। তারপর যজ্ঞেশ্বরকে নিয়ে মাঠ, বারান্দা, বারান্দা আর মাঠ করতে করতে নিজেরাই একসময় থামল। বারান্দায় ওঠাবার লোকেরা সংখ্যায় কম, মাঠে রাখার পক্ষপাতীরা বেশি। সুতরাং যজ্ঞেশ্বর মল্লিক মাঠের হিমেই শীতল হতে লাগলেন। রাত বাড়তে লাগল, শীত বাড়তে লাগল। এক ফালি চাঁদ উঠল আকাশে। তিনি একইভাবে শক্ত লোহা হয়ে দাঁড়িয়ে থাকলেন। একসময় তাকিয়ে দেখলেন কাঁচ ঢাকা বারান্দায় তাস খেলছে 4 জন। অন্যদের দেখা গেল না, বোধহয় তাঁর বিছানায় ঘুমোতে গেছে। যা, কখন যেন বসে পড়লেন। ভীষণ শীতে থরথর করল শরীর। সহজেই কেমন তন্দ্রাচ্ছন্ন হয়ে অনেকগুলো স্বপ্ন দেখে ফেললেন। প্রথমে একটি ছোট্ট ছেলেকে দেখলেন, যার নাম নেই, ধাম নেই, জাপ নেই, গোত্র নেই, কিচ্ছু নেই। তার বয়স কত তাও তিনি জানেন না। তার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ঠিক এই রকমই এক রাত্রিবেলা একটা গলির মধ্যে। পথ হারিয়ে এসে কেঁদে কেঁদে বেড়াচ্ছিল, মাকে খুঁজছিল। পরনে হাঁটু পর্যন্ত ঢাকা কোনো বড় ছেলের একটা ছেঁড়া পুরনো ইজের, হাতে একটা মগ। সেটাও এমনি শীতের রাত ছিল। বিকেলে মা একটা গামছা জড়িয়ে বেঁধে দিয়েছিল গলায়, সেটা মনে আছে। মুখ ভর্তি পোকায় খাওয়া দাঁতের বেশ কয়েকটা পড়ে গিয়ে আবার উঠি উঠি করছিল। মায়ের সঙ্গে দেখা হওয়ার সময় ওই সকালে আর রাত্রিরেই। বাদবাকি সময় ফুটপাতের পাশে একটা গাছের ছায়ায় ছেঁড়া বস্তা পেতে বসিয়ে দিয়ে মা কোথায় কোথায় চলে যেত ভিক্ষে করতে। তাকেও বলে যেত ওইখানে বসে বসেই বাবুদের কাছে পয়সা চাইতে।
বলতো হাত পেতে থাকিস, দিলে দেবে। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতো সে। হঠাৎ আবদার ধরতো সঙ্গে যাবার জন্য। মা বুঝিয়ে বলতেন ওই কচি পায়ে সে অত হাঁটতে পারবে না দৌড়ে দৌড়ে। যেদিন বেশি বায়না করত সেদিন মা ফিরে আসতো দুপুরে, আর বেরুতো না। যাবার আগে খাবার কিনে দিয়ে যেত আর বলতো কখনো কিন্তু বড় রাস্তায় নেমো না, কেউ ডাকলে জায়গা ছেড়ো না। বাবুদের কাছ থেকে যেসব পয়সা পাবে অমুক জায়গায় লুকিয়ে রেখো, আর বৃষ্টি পড়লে অমুক গাড়ি বারান্দার তলায় গিয়ে বসে থেকো। বাধ্য ছেলের মতো মাথা বাঁকাতো সে, কিন্তু মা চোখের আড়াল হতে না হতেই এক ছুটে ফুটপাতের এই প্রান্তর থেকে ওই প্রান্তর পর্যন্ত দৌড় লাগাতো। এটা খেলা। দৌড়দৌড়ি করে কত কত দূরে চলে যেত। অন্য অন্য ভিখিরি বাচ্চারাও সঙ্গী হতো। আর বৃষ্টি নামলে তো কথাই নেই। ভিজে ভিজে খেলা করবার মতো সুখ আর কোথায়। বিকেলে মা ফিরে আসার আগেই জায়গায় এসে একেবারে ফিটফাট লক্ষ্মী ছেলে। ঝাঁপিয়ে পড়ত মায়ের গায়ে, আদর করত, চুমু খেত। তারপর পুঁটুলি বার করে কোথা থেকে চেয়ে চিনতে আনা অনেক রকম মিশেল খাবার দিয়ে কাঠকুটো জ্বালিয়ে ভাত রাঁধতে বসে যেত। কত শুকনো আলুর খোসা, কুমড়োর খোসা যে মা কুড়িয়ে আনতো ঠিক নেই। আবার দুটো একটা আস্ত সবজিও থাকত। তাই দিয়েই এক ছিঁটে তেলে ভাজা ভাজা করে দারুণ সুন্দর তরকারি রান্না হতো। তারপর ভোজ। খেতে খেতে মা বলতো কোথাকার জল কোথায় গড়ালো। এসব কথার কোনো অর্থ তার বোধগম্য হতো না। থেমে থেমে মা আবার বলতো ঘরের বউ পথের ভিখিরি, কি যে হলো। খেতে খেতেই ঘুম পেত তার। মা সব কাজ সেরে গাড়ি বারান্দার তলায় গিয়ে শুতো তাকে নিয়ে। মা খুব ভালোবাসত তাকে। অন্যান্য ভিখিরি মায়েদের মতো বকত না, মারত না, কেবল সাট সাট করত। কেবল বলতো কেন যে এমন হলো, কেন এমন হলো। কিন্তু সেই রাত্রিরে সেই শিশু হারিয়ে গেল। রাত গভীর হয়ে গিয়েছিল মাকে খুঁজতে খুঁজতে। সেই রাত্রে, ঠিক রাত্রে নয়, সন্ধ্যায় মা কোথায় যেন চলে গেল। আর তক্ষুনি সে কার কাছে একটা বিয়ে বাড়ির সন্ধান পেয়ে কার সঙ্গে খাবার লোভে অনেক দূরে চলে গিয়ে আর ফিরতে পারল না। খুব খেয়েছিল। খুঁড়ি ভর্তি ভর্তি পাতের খাবার ওরা ফেলে দিচ্ছিল ডাস্টবিনে। আর সে অন্য ভিখিরিদের আর কুকুরদের সঙ্গে হামলে পড়ে তুলে নিচ্ছিল সব। পেটটা এই ফুলে ঢাক হলো খেতে খেতে। মনটা খুব ভালো লাগছিল। তেমন খাবার সে জীবনে কখনো খায়নি। তারপর রাস্তার কলে জল খেয়ে ফিরতে গিয়ে দেখল পথ চেনে না। সম্পূর্ণ উল্টো পথ ধরে মা মা বলে কাঁদছিল। শরীরটা বেশি রাত্তিরের শীতে এমনিই কেঁপে কেঁপে উঠছিল। আর এ পথ ছেড়ে সে পথ, সে পথ ছেড়ে ও পথে। এমনি বারান্দা আর মাঠ, মাঠ আর বারান্দার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু ঠিক রাস্তাটা আর কোনো রকমই চিনে উঠতে পারল না। শুধু তো মায়ের জন্যই নয়, ওই গাছতলাটার জন্য, ওই গাড়ি বারান্দার জন্য। তার কান্না আর থামতে চাইছিল না। মা যে তাকে নিয়ে কবে সেখানে বাসা বেঁধেছিল, কোথাকার জল সত্যিই কোথায় গড়িয়ে যে সেখানে গিয়ে থেমেছিল, তা সে জানে না। স্মৃতি যতদূর যায় ওইটুকুই তার মনে রাখার প্রথম অংশ। রাত্রিবেলা লোভ করতে গিয়েই সে পথ হারালো। সেই রাত্রের সেই ভয় এবং মায়ের জন্য শোক ভুলে যাবার কথা নয়। তাই সেই রাত্রিতেই সেই ছেলে নিজেকে নিজে প্রথম দেখেছিল। ভয়, দুঃখ, অসহায়তা, আরও কত বেদনার কত অনুভূতি যে সেদিন তাকে কষ্ট দিয়েছিল তার হিসেব সে জানে না। ভাবলে আজও সেই মা হারা পথ হারা ভিক্ষুক শিশুটির জন্য তার দুঃখের অবধি থাকে না, কান্না পায় আজও। হ্যাঁ, আজও। শেষে অবসন্ন হয়ে পড়েছিল। শিশুর চোখের পাতা ঘুমের ঘোরে ভারী হয়ে উঠেছিল। একটা বুড়ো মতো ন্যাড়া মাথা লুঙ্গি পরা লোক এসে দাঁড়ালো। আদর করে বলল, কাঁদছিল কেন? শিশু বলল, মার কাছে যাব। ও, মার কাছে যাবি? তা চল, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তোকে। তুমি আমার মাকে চেনো? হ্যাঁ, কেন চিনব না। অমনি ঘুম ভুলে কচি হাতে সেই লোকটার হাত ধরল শিশু। তারপরে লোকটা যে কতদূর কোথায় নিয়ে গেল তাকে কে জানে। মার কাছে নয়, একটা জংলা জলা মতো জায়গায়। অন্ধকারে একটা কুঁড়ে বাড়ির মধ্যে ঠেলে ঢুকিয়ে দিল। সেখানে আরও অনেকগুলো ছোট ছোট ছেলেমেয়ে গাদাগাদি করে শুয়েছিল। পরের দিন সকাল 5টায় ঘুম ভাঙিয়ে লোকটা জিজ্ঞেস করেছিল, এই তোর নাম কি রে? সে বলেছিল, জানি না। নিজের নাম নিজে জানিস না? মারবো এক গাঁটটা। মারল। আঙুলের শক্ত গাঁট তার কচি মাথার মধ্যে বসে গেল। গলগলিয়ে জল বেরিয়ে এলো চোখে। তবু বলতে পারল না কি নাম। পা দিয়ে ঠেলল। তখন বললি যে তোর মার কাছে যাবি, মিথ্যে কথা না? সে ফুঁপিয়ে বললে, মার কাছে যাব।
বেটা নাম বল আগে, তবে তো মা তোকে কি বলে ডাকে? তখন সে বলল, মা আমাকে যোগু বলে ডাকে। ও বাবা, একেবারে যজ্ঞ থেকে উঠে এসেছিস? দ্রৌপদীর মাস্তুতো ভাই। বাহ বাহ, বাছা যোগু, এবার ওঠো তো, মুখ ধোও, তারপর দয়া করে চলো মার কাছে নিয়ে যাই। যোগু লাফিয়ে উঠেছিল। তারপর অন্য ছেলে মেয়েগুলোর সঙ্গে রাত্রে যেমন গাদাগাদি করে শুয়েছিল, ততোধিক গাদাগাদি করে একটা বদ্ধ ঘোড়ার গাড়িতে চেপে মনে অশেষ আশা নিয়ে রওনা হয়েছিল মার কাছে যাবে। সে আশা তার পূরণ হয়নি। চলতে চলতে গাড়ির দরজা খুলে মাঝে মাঝেই কয়েকজনকে নামিয়ে দেওয়া হচ্ছিল। সঙ্গে সবসময় লোকটা নিজে নামছিল, আবার ফিরে আসছিল খানিক বাদে। একটা জায়গায় দলের সঙ্গে যোগুকেও নামালো, বসিয়ে দিল একটা বাজারের মধ্যে, শাসিয়ে দিল ভালো করে ভিক্ষা করতে না পারলে বাড়ি নিয়ে গিয়ে ফাঁসিতে লটকাবে। সেই থেকে সব দাঁত পড়ে সব দাঁত না ওঠা পর্যন্ত যোগু সেখানেই ছিল। সেই দলের মধ্যে কেটেছিল তার রঙিন শৈশব। প্রতিদিন ভোর না হতে ওই অন্ধ গাড়ির মধ্যে গাদাগাদি করে সকলকে নিয়ে বেরিয়ে নানা জায়গায় নানা পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে দিয়ে যেত ভিক্ষার জন্য, আবার সন্ধ্যায় তুলে নিয়ে যেত। খবরদারি করার জন্য প্রত্যেক দলে একজন করে লোক থাকত, গোয়েন্দা হয়ে লক্ষ্য রাখত কে কি করছে না করছে দেখবার জন্য। বোধহয় পালাতে না পারে সেজন্য। তাছাড়া পয়সা চুরি করতেই বা বাধা কি? সন্ধ্যায় ফিরলে সকলের সব উপার্জন বুঝে নিত লোকটা। যে বেশি পয়সা দিতে পারত তাকে পেট ভরে রুটি খেতে দিত, যে পারত না তাকে আতপেটা খাইয়ে শাস্তি দিত। আর চড়টা চাপড়টা সে তো নিয়মই, যখন তখন শিলাবৃষ্টির মতো পড়ত এসে পিঠে। খুব নির্দয় লোক। এই শিশুদের জন্যই তার যত ফুটুনি, যত বাবু হয়ে থাকা, আর যত বড় বড় মাছের মাথা খাওয়া, কিন্তু তাদের জন্য একটুও মমতা নেই। মানুষ তো নয়, বাচ্চাগুলো যেন কতকগুলো কলকবজা, স্ক্রু বল্টুর মতো তার কাছে। একলা মাঠের সেই কোড়ে বাড়িটার ছবি কি ভয়াবহ! সেই ছেলেটা যতদিন ছোট ছিল লোকটার হাতে মারধর খেয়ে ভিক্ষে করে আর অন্য শিশুদের সঙ্গে খেলাধুলো করে মাকে ভুলে থেকে খেয়ে না খেয়ে সব শেষে ঘুমিয়ে একরকম কাটিয়ে দিচ্ছিল দিনগুলো। একটু বড় হতেই ওই লোকটার দলেরই আরেক ধাপ বড় বয়সের ছেলেদের সঙ্গে মিশে কেমন এক ধরনের মিশ্র ভালোমন্দ ও বেদনাবোধে আক্রান্ত হল। ওই জলাভূমিতেই ছোট ছোট পাতার কুটিরে ভিন্ন ভিন্ন পেশার, ভিন্ন ভিন্ন বয়সের, ভিন্ন ভিন্ন স্ত্রী পুরুষের অবস্থান। এই সময়ই যোগুর জীবনটা বড় অসহনীয় হয়ে উঠেছিল। পাখি যেমন শিকল কাটবার জন্য আঁকুপাকু করে, তার মনটাও তেমনি করত, কিন্তু উপায় ছিল না। সব সময়ই সতর্ক প্রহরীদের চোখ সজাগ। নিজের বয়সের অঙ্কটা নিজের জানা থাকলেও লোকটা বলতো, ন্যাকা, 10-12 বছরের ছেলে, আর তুমি এটা বোঝো না, মারবো এক গাঁটটা। এই বলে প্রচণ্ড জোরে এমন মারত যেন খেলা। 10-12 বছরই হবে তখন। আস্তে আস্তে সেও একদিন ঢ্যাঙা হয়ে উঠল। ওই স্বাস্থ্যের জন্যই একদিন লোকটা বলল, শোন, যা তেল করেছিস শরীরে তাতে আর তোকে ভিক্ষা মানায় না। কাল থেকে ছিনতাইয়ের হাতে খড়ি দেব, মন দিয়ে কাজ করবি, বুঝলি? কোনো এক বিশ্রী পল্লীতে নিয়ে গিয়ে এই শিক্ষা চলছিল। দলে তারা 13 জন ছিল। দেখতে দেখতে হাত সাফাইয়ের কাজে বেশ দক্ষ হয়ে উঠল। লোকটা পান খাওয়া লাল দাঁতে তারিফ করল খুব। সেই সময় জীবনটা একটু স্বাধীন স্বাধীন মনে হতো। একটা হাত খরচ দিত বলে বেশ চাকরি চাকরিও লাগত। লোকটা বলেছিল, এই কাজে দেখছি তোর বুদ্ধি খুব খেলে, আর একটু পাকা হ, আর একটু বড় হ, মারপিট দিতে আরেকটু অভ্যাস হোক, চোরাই মালের দোকান দেব একটা তোকে নিয়ে। কিন্তু মনে রাখিস, দল ছাড়লে বা কাউকে বলে দিলে বা পালালে একেবারে জ্যান্ত পুঁতে ফেলবো। তা পারে লোকটা। প্রয়োজন মতো কারোর ঠিকানা মুছে ফেলা ওর একটা পিঁপড়ে টিপে মেরে ফেলার মতো সহজ। সবাই বলে ওই জলার মধ্যে অনেক মানুষের বিদেহী আত্মা ঘুরপাক খায়। তবে মারতে মারতে মেরে ফেলে অম্লান বদনে যে ভাত খেতে বসেছে তা যোগুও দেখেছে। সেবার একটা ছোট ছেলে ভিক্ষের পয়সা লুকিয়ে রেখেছিল বলেই বেদম প্রহারে তার মৃত্যু ঘটে। তবু এই ছিনতাইয়ের কাজে এসেই যোগু একদিন পালালো। এই তার দ্বিতীয়বার পলায়ন। ছোটবেলায় ও আস্তানা ছাড়িয়ে চলে গিয়েছিল অনেক দূর। ভয় পেয়ে আবার নিজেই ফিরে এসেছিল। এইবার ধরা পড়ল। পথ চেনে না বলেই ধরা পড়েছিল। সবসময় বন্ধ গাড়িতে গিয়ে গিয়ে এক একদিন এক এক জায়গায় ছেড়ে দিয়ে আসত বলে শহরের সব রাস্তায় একাকার ছিল চোখে। ছিনতাইয়ের পথও অজানা, ওরাই এনে জায়গা মতো দাঁড় করিয়ে দিত। ধরে ফেলে 12 বছরের ছেলেটাকে গাছে বেঁধে সকলের সামনে চাপকাতে চাপকাতে অজ্ঞান করে ফেলল।
গায়ের ঘা 7 দিনেও শুকলো না, বাইরে ফেলে রেখেছিল 2 দিন। যতদূর চোখ চলে ধুধু মাঠ, জঙ্গল আর জলাভূমি, এখানে ওখানে কয়েকটা পাতার কুটি, সবই ওই লোকটার। মার খেয়ে পড়ে থাকতে থাকতে সেই বালকের বুকে সহস্র হাতির বল সঞ্চিত হল। মৃত্যুর কাছাকাছিতে গিয়ে মৃত্যুতে আর ভয় রইল না। শেষে গায়ের ঘা না শুকোতেই, শয্যাশায়ী থাকতে থাকতেই কোনো এক দুপুরের নির্জনে সে আবার পালালো। এবার খুব বুদ্ধি করে পালালো। নিজের বিছানায় একটা লম্বা কিছুকে চাদর চাপা দিয়ে এমনভাবে রাখল, মনে হলো সে শুয়ে আছে। তারপর ঝোপে ঝোপে গা ঢেকে ঢেকে, পা টিপে টিপে চলে এলো জলার বাইরে। তারপর দৌড় দৌড় দৌড়, সেই চলাই চলা, আর কেউ ধরতে পারল না। সূর্য অস্ত গেল, আঁধার ঘনিয়ে এলো, সহসা বৃষ্টি নামল ঝমঝম করে। সে থামল না। দৌড়তে দৌড়তে এক সময় তাকিয়ে দেখল সামনেই কতগুলো টিনের শেড, ঢুকে গেল তার মধ্যে। তারপর 3 দিন বেহুশ। সব মানুষই অমানুষ নয়। সেই টিনের শেডের বস্তা বস্তা পর্বত পরিমাণ মালের কোণে অচৈতন্য বালকটিকে আবিষ্কার করে যে বুড়ো মানুষটি। আহারে বাছারে, কে রে তুই বলে বুকে তুলে তার নিজের জায়গায় নিয়ে গিয়ে শুশ্রূষা করে ভালো করে তুলেছিলেন। তিনি একজন নাবিক। যেখানটায় সে পড়েছিল সেটা খিদিরপুর ডক। একটি জাহাজ এসেছে সেই ডকে, অহরাত্রি আলো জ্বলছে, মাল নামানো হচ্ছে, খালাসিরা হিমশিম খাচ্ছে। নীল পোশাক নাবিকরা অতকাল বাদে মাটির গন্ধে মাতোয়ারা হয়ে ছুটছে শহরের দিকে। এই হইহুল্লোড়ের মধ্যে সে চোখ তাকিয়ে সেই পাকা চুলের নাবিকটিকে পিছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবল স্বপ্ন। গলায় একটি অস্ফুট শব্দ উত্থিত হয়েছিল, জল। সেই শব্দেই লোকটি ফিরে তাকালো, তাড়াতাড়ি জল দিল মুখে, সাগ্রহে বলল, এই তো জ্ঞান হয়েছে। কি বিচিত্র জীবন, কি বিচিত্র নিয়তি! ওই নাবিকই শেষে ওই বালকের কর্ণধার হয়ে হাল ধরলেন, যেন নরক থেকে হাত ধরে বার করে নিয়ে এসে স্বর্গদ্বারে পৌঁছে দিলেন। সব শুনে খালাসি করে ঢুকিয়ে নিয়েছিলেন। তারপরে ওহে নির্বোধ শ্রমিক পাণ্ডা, শোনো, মন দিয়ে শোনো। তারপরে সেইখান থেকে এইখানে উঠতে আমি কি করেছি আর না করেছি শোনো। অবিরত অবিশ্রান্ত অক্লান্তভাবে কত বড় এক পাথরের দরজা ঠেলে ঠেলে আপন অস্তিত্বকে এই সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি শোনো। না, ফাঁকি দিয়ে স্বর্গলাভ হয় না। দুঃখের তোমরা কি জানো, কষ্টের তোমরা কি জানো, অনাহার অনিদ্রা বিপদ আপদ দুঃসাহস দুর্বিপাক এসবেরই বা তোমরা কি জানো? অন্তত আমার এই কারখানার লোকেরা তোমরা তার কিছুই জানো না। আমি তোমাদের সুখে রেখেছি, শান্তিতে রেখেছি। লাভের বড় অঙ্কটা তোমাদের জন্যই গচ্ছিত থাকে আমার কাছে। অপরাধের মধ্যে আমিও তার দ্বারা সুখে থাকি। থাকবো না? যদি নাই থাকবো তাহলে কিসের জন্য তিল তিল করে পরিশ্রমের প্রতিটি শ্বেত বিন্দু দিয়ে এই শিবির নির্মাণ? আমার কি কিছুই প্রাপ্য নেই, শুধুই কাঠ? তোমরাও কি সুখের প্রত্যাশী নও? সেই নাবিককে আমি বাবা বলতাম। নাবিকও আমাকে পুত্রের অধিক স্নেহ করতেন। সেই পিতাকে আমি কিভাবে হারালাম! মাস্তুলের উপর থেকে তিনি প্রায় 47 ফুট নিচে ডেকে পড়ে গিয়েছিলেন। সেই অপমৃত্যু সহ্য করা আমার পক্ষে যে কত বেদনার, কত শোকের, সে কথা তোমরা বুঝবে না। তোমরা পিতা কাকে বলে জানো না, তোমরা ভক্তি কাকে বলে জানো না। মাননীয়কে তোমরা মান দিতে শেখনি, ভক্তিভাজনকে ভক্তি করতে শেখনি। তোমরা যা শিখেছ তা এক আধি ভৌতিক অবজ্ঞা, উপহাস আর স্বার্থপর ইচ্ছার দাসত্ব। কিছু না করে, কিছু না দিয়ে সব কিছু কেড়ে নেওয়ার এক অপূর্ব দীক্ষা। আহা, কে সেই প্রভু যিনি শুধু কতগুলো বুলি গিলিয়ে দিয়েছেন তোমাদের? হজম করবার শক্তি কতটুকু সে খবর না রেখে? আমার নাবিক পিতা আমাকে কাজ শিখিয়েছিলেন, কথা বলে সময় নষ্ট করতে শেখাননি। আমার উন্নতির প্রতিটি ধাপ তৈরি করে দিয়ে বলেছিলেন, এবার আপন শক্তিতে উপরে ওঠো। ভিক্ষা করে উঠো না, যোগ্যতার বিনিময়ে করো। সেই উপদেশ হৃদয়ে রেখে আমি মিস্ত্রিদের সঙ্গে জাহাজ মেরামতির কাজ শিখেছি। খালাসি হয়ে আগুন ঠেলেছি, মাল তুলেছি। নাবিক হয়ে ইঞ্জিন চালানোয় দক্ষ হয়েছি। 10 বছর জলের বুকে ভেসে ভেসে জাহাজের পোকা হয়ে আমি কি না করেছি। আমার নবজন্মদাতা পিতা আমাকে যে কর্মের দীক্ষা দিয়েছিলেন তা আমি এক বিন্দু অপচয় করিনি। এই কথাগুলো যজ্ঞেশ্বর মল্লিক চিৎকার করে বলতে চাইলেন, কিন্তু পারলেন না। বোধহয় ঠান্ডায় তার গলা বসে গিয়ে থাকবে। শুধু একটা ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ বেরুল, বুকের ভিতর যেন হাওয়া কমে গেল। তখন মন তার নিঃশব্দ সঞ্চারে দৃশ্য থেকে দৃশ্যান্তরে, দেশ থেকে দেশান্তরে পরিভ্রমণ করতে লাগল।
কত মাঠ ঘাট নদী নালা পথ প্রান্তর পর্বত, কত দ্বীপের কত রূপ, কত দেশের কত চরিত্র। একবার এক অজানা দ্বীপে পথ হাঁটছিলেন। মাইলের পর মাইল কোনো জনপ্রাণীর চিহ্ন নেই, কেবল চাষের ক্ষেত। অনেক দূরে নদীর ধারে বাড়ি দেখা গেল, একটি মাটির কুঁড়ে বাড়ি, দেওয়ালে সব হাতে আঁকা ছবি, মাঝে মাঝে তীর ধনুক আর পাখির পালক দিয়ে সাজানো। এত ভালো লাগলো, বসে পড়লেন দাওয়ায়। ভেতর থেকে স্ত্রী পুরুষ শিশু এসে ভিড় করে দাঁড়ালো। তাদের গায়ের রং উজ্জ্বল শ্যাম, গালের হাড় উঁচু, নাক চ্যাপটাও নয় চোখাও নয়, চোখে বনের মদিরতা, মুখে লাবণ্য মাখামাখি। নিজস্ব ভাষা অন্যরকম। একজন পুরুষ ভাষা ভাষা ইংরেজিতে বলল, কে তুমি? যোগেশ্বর বললেন, ইন্ডিয়ান। ইন্ডিয়া ইন্ডিয়া, অতিথি অতিথি। তারপরেই সাদরে গ্রহণ করল তাকে। দৌড়ে ঘরের ভিতর গিয়ে একটা ব্রোচ নিয়ে এসে আটকে দিল বুকে, বলল, বন্ধু বন্ধু, আমরা অতিথি ফেরাই না, ঘরে এসো। শিশুর মতো সরল সব মানুষ। সামনে পাহাড়ের সারি, মাটির রং কালো, চারিদিকে সোনালি গমের ক্ষেত, আর কি ভয়ানক বাতাস, যাকে বলে বায়ুপ্রবাহ। সারাক্ষণ বইছে, উড়িয়ে নিচ্ছে, দাঁড়ানো যায় না, চলতে অসুবিধা হয়। সার বেঁধে তাই পপলার গাছ বুনে দিয়েছে বাতাস ঠেকাবার জন্য। বোধহয় ওটা ওদের হেমন্তকাল। গাছের পাতা হলুদ আর লাল, বিছিয়ে আছে পথে গালিচার মতো। নাবিক বাবা বলেছিলেন, এটা অ্যালবার্টা অঞ্চল, ওরা রেড ইন্ডিয়ান। এই বাবাই যোগু থেকে আদর করে যজ্ঞেশ্বর বলে ডাকতেন। মল্লিক পদবিটা তিনি নিজে নিয়েছেন। মা যে বলেছিলেন, মল্লিক বাড়ির চেহারার একটাই ধরন, সে কথাটা মনে রেখেই এই পদবি ধারণ। নাবিকের মৃত্যুর পর আর জলের জীবনে থাকতে পারলেন না। তাকে ছাড়া সেই জীবন অথই জলেও মরুভূমি। 10 বছর বাদে আবার মাটি। সেবার জাহাজ এসে সাদামটনে ভিড়তেই যে বন্দরে নামলেন, আর ফিরে গেলেন না জাহাজে। এবার নতুন জীবন। এখন আর ভয় কি? পকেটে তার অনেক সম্বল। অর্থবিত্তের সম্বল নয়, যোগ্যতার সম্বল, পরিশ্রমের সঞ্চিত ফসল। কত প্রশংসাপত্র ততদিনে জমে গেছে। একটা ফ্যাক্টরিতে ঢুকে পড়লেন। কি কাজ চাও? যে কাজ দেবে তাই। পকেট থেকে বেরুলো কাজের সার্টিফিকেট। সামান্য হাত খরচের বিনিময়ে উচ্চতর শিক্ষানবিশিতে সাদরে গ্রহণ করল তারা। তারপর সেই একই ফ্যাক্টরিতে একাদিক্রমে 20 বছর। সাদা চামড়ার লোকের গুণগ্রাহিতা আছে, তারা তাকে নিচে ফেলে রাখেনি। হাতে কলমে শিক্ষিত লোকটাকে উঠতে দিয়েছে উপরে। দিনে রাত্রে দেহপাত করে তিনি খেটেছেন, উপার্জন করেছেন, জমিয়েছেন। স্বার্থপরের মতো সব নিয়ে ফিরে এসেছেন দেশে। কেন দেশে ফিরেছিলেন? কি হতো না ফিরলে? দেশের প্রতি এই কৃতজ্ঞতার কি কারণ ছিল? কি ছিল কে জানে। এই ফ্যাক্টরি নির্মাণে নিঃশেষিত হয়েও একবারের তরে ভাবেননি, না এলেই ভালো হতো। কপর্দকহীন হয়েও এক বিন্দু হতাশা তাকে আক্রমণ করেনি। কত লোক তার পিছনে, কত লোকের মুখের হাসি, হৃদয়ের আশা তার মূলধন। তার কিসের ভয়? বরং কত স্বজন পেয়েছেন তিনি, কত বান্ধব। সত্যি, এদের সব্বাইকে তিনি বড় ভালোবাসেন। যখন দেশে ফিরে এলেন তার বয়স কত? তা 43-44 তো নিশ্চয়ই। আর সেই হিসেবেই এই 24 বছর দেশের বসবাসে 67-68 ধরেছেন। এই বয়সে কি শেষে এই প্রাপ্তি? সুদূর থেকে কতগুলো গলা ভেসে এলো। এই যে শুনছেন, আমাদের দাবি মেনে নিন, আপনাকে আমরা এক্ষুনি ঘরে নিয়ে যাব। রাত কিন্তু অনেক হয়েছে, প্রায় 2টো বাজে। সুমন্তবাবু, বরং আজ এ পর্যন্তই থাক, কাল দেখা যাবে। পাগল, শেষে হার মানব লোকটার কাছে? বাইরে খুব ঠান্ডা, বয়স্ক লোক, ঠান্ডা লেগে যেতে কতক্ষণ। হারে, এদের হচ্ছে কচ্ছপের প্রাণ, কিচ্ছু হবে না। এরা আগুনে পোড়ে না, জলে ডোবে না, সাপে কাটলেও মরে না। দেখছেন না কেমন ঠেস দিয়ে ঘুমুচ্ছেন, আবার নাক ডাকছেন। না না, অন্ধকারে ঠাওর না হলেও মনে হচ্ছে ওটা ওর নাক ডাকা নয়, অন্যরকম কিছু। তাই নাকি? বোধহয় মনের দুঃখে প্রাণত্যাগ করছে। কি বলেন? দেখুন তো নাভির শ্বাস উঠল কিনা। ভেবে দেখুন একবার। সেই থেকে কিচ্ছু খাননি, অন্তত 1 গ্লাস জল আমাদের দেওয়া উচিত। চুপ করো তো, বেশি বেশি দরদ দেখিও না। এই একে তাড়াও। বুঝলেন, খুন যে করিনি এই ওর 14 পুরুষের ভাগ্য। এই ভালো কথা, রঞ্জনের খবর জানো তো? দল ছেড়ে এখন বাপের সুপুত্তর হয়ে বিলেত গেছে। বিলেত? কি করছে সেখানে?
কি আবার কোনো মতে বিয়ে পাশ করেছিল, লন্ডনে গিয়ে খাচ্ছে দাচ্ছে আর বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে। সুমন্তবাবু, ওনাকে আর ঠান্ডায় ফেলে রাখা ঠিক নয়। আরে ঘুমুচ্ছে, ঘুমোতে দাও না। এই সাধু সমাজদেরকে মনে আছে, তা আর নেই। এখন বলে বেড়াচ্ছে আমরাই নাকি ওর সবচেয়ে বড় শত্রু। উনি বোধহয় জল চাইছেন। আরে এই লোকটা দেখছি বড় বেশি প্যান প্যান করছে। জানিস তো, আশিসটা এখন খুব গাড়ি ফুটিয়ে বেড়াচ্ছে। দেব পদ্মাইশকে একদিন শেষ করে। তা যাই বলিস, কি কষ্ট করে লেখাপড়া করেছে। রিফিউজি ছেলে, কলোনিতে থাকতো, উদয়স্ত টিউশনি করত। আরে এই তো একটা রোগ, কেবল কেরিয়ার তৈরি করা। আমি রাজত্ব পেলে সব আগে এই কেরিয়ারিস্টগুলোর মাথা কাটব। আচ্ছা, আমাদের যদি উনি ছাঁটাই করে দেন? বাছাধনকে এক রাতেই এমন ডিট করেছি যে ওই পথে আর তার পা পড়বে না। কিন্তু রাজি তো করাতেও পারছো না। পারবো পারবো, সময়ে সবই হবে। এই দেখো দেখো, ভদ্রলোক কিরকম খাবি খাচ্ছেন, কি কাণ্ড! তোলো তোলো। যতক্ষণে ওরা তুলল ততক্ষণে তিনিও আবার বন্দর ছেড়ে জাহাজে উঠলেন। ঢেউয়ে ঢেউয়ে তোলপাড় সেই সমুদ্র, কোটি কোটি যোজনব্যাপী শুধু জল আর জল। হেঁটে হেঁটে গড়িয়ে গড়িয়ে উপরের ডেকে উঠে যেতে চাইলেন। প্যাসেজ পেরিয়ে লোয়ার ডেক, সেখান থেকে আবার আপার ডেকের সিঁড়ি। উঠতে হবে সেই মাস্তুলের মাথায়। 40 ফুট উপর থেকে কে পড়ে গিয়েছিল? গভীর রাত্রির ঘন অন্ধকারে একা একা স্টিয়ারিং ধরে কে দাঁড়িয়ে আছে স্থির হয়ে? ওই তো বাঁশি বাজল। কি আশ্চর্য! ওই তো মরুভূমি পার হয়ে মা চলে এসেছেন কাছে। ওই তো নাবিক পিতা দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। না, আর আমার কোনো তৃষ্ণা নেই। আর আমাকে তোমরা ঘরে নিও না। আমাকে আকাশের তলায় থাকতে দাও। বিন্দু বিন্দু শিশির ভিজিয়ে দিচ্ছে আমার শুষ্ক জিহবা। জল চাই না। নিঃশ্বাস নেবার জন্য আর আমার বাতাসের দরকার নেই। আমার ফুসফুস ভরা নির্মল হাওয়া। দেখছ না কেমন ভেসে যাচ্ছি মেঘের মতো? না, আর কোনো দুঃখ নেই, বেদনা নেই, বাসনা, কামনা, ইচ্ছে অনিচ্ছে কিচ্ছু নেই। যজ্ঞেশ্বরকে বিছানায় এনে শুইয়ে দিল ওরা। ঝাপসা ঝাপসা মোমের আলোয় ওর দিকে তাকালো। ফিসফিস করল, অক্সিজেন অক্সিজেন! অসম্ভব! এই জঙ্গলে অক্সিজেন কোথায়? নিঃশ্বাস নিতে পারছেন না, স্ট্রোক হয়েছে। বড় বাবা, বড় বাবা! রাত ভোর হল। পুরনো 3টি কর্মী আর বৃদ্ধ ম্যানেজার রমাপতিবাবু ঝুঁকে রইলেন মুখের উপর। সুমন্তর বুকের ভিতরটা হঠাৎ কোথায় ব্যথা করে উঠল। স্বাভাবিক হতে চেয়েও গলা খাকারি দিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, চলো ফিরি। আর কোনো প্রয়োজন এর কাছে মিটবার নয়। লিসেন চ্যানেলে আজকে শুনলেন প্রতিভা বসুর লেখা ছোট বড়।